সুধী দর্শক, পলিটিক্যাল ইনসাইট স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে আছি খবরের পেছনের আসল খবর এবং গভীর ভূ-রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আজ আমরা উন্মোচন করব কেন এপ্রিল মাসটি বিশ্ব অর্থনীতির জন্য একটি ডিসিসিভ বা চূড়ান্ত সময় হতে যাচ্ছে, এবং কেন হোয়াইট হাউসের সামরিক কৌশল আর তেল শিল্পের বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফাটল। বিশ্ব পরিস্থিতির এমন ক্ষুরোধার বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান। জনস্বার্থে এই তথ্যগুলো পৌঁছে দিতে প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ রইল। চলুন প্রবেশ করা যাক আজকের মূল বিশ্লেষণে। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে ১৯৭৯ সালের বিপ্লবের অনেক আগ থেকেই, যা পরে আয়াতুল্লাহ খোমেনির ইসলামিক রেভলিউশনারি পার্টিকে ১৯৮০ সালে পূর্ণ ক্ষমতা দখলের সুযোগ দেয়, যেখানে নবগঠিত বিপ্লব পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থার সব রাজনৈতিক বিরোধী দলকে বন্ধ করে দেওয়া, নির্বাসিত করা, কারাবন্দী করা বা হত্যা করা হয়েছিল। আমি সৌভাগ্যবান যে ইরান, এর জনগণ এবং কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক ছিল। আমি বহুবার ইরান সফর করেছি, এই বিশাল দেশ জুড়ে ভ্রমণ করেছি, জাতীয় শিল্প ও অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দিয়েছি, জাতীয় ও স্থানীয় সম্মেলনে বক্তব্য দিয়েছি এবং ইরান নিয়ে বহু সংগঠন ও প্রবন্ধ প্রকাশ করেছি। বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার ইরানির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। অবশ্যই এই ধরনের ঘনিষ্ঠ অভিজ্ঞতা যেমন এমন কিছু অন্তর্দৃষ্টি দেয় যা বিদেশিদের জন্য সাধারণত অপ্রাপ্য, তেমনি কিছু পক্ষপাতও তৈরি করে। কিন্তু এই পক্ষপাত সবসময় নেতিবাচক নয়, এগুলো আসলে একজন বাইরের মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং তারা কেন এমনভাবে ভাবে এবং বিশ্বকে দেখে তা বুঝতে সাহায্য করে। এই ধরনের সাংস্কৃতিক বোঝাপড়া যোগাযোগকে সহজ করে। তবে এই বোঝাপড়া মানে এই নয় যে আমি সবকিছুর সঙ্গে একমত। আমি ছিলাম এক ধরনের খালি পায়ে নৃতাত্ত্বিক, একজন পর্যবেক্ষক, কোনো অনুসারী নই। তবুও এত দীর্ঘ সময় ধরে এমন অভিজ্ঞতা থাকার কারণে, বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে যখন ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতায় এসে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন এবং ২০২৬ ও ২৭ সালে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক হামলা চালান, আমি নিজেই কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। একদিকে কে না চাইবে ইরানের ৯৪ মিলিয়ন মানুষের জন্য স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ জীবন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বাড়তি আগ্রাসন, বিশেষ করে ২০২৬-এর ফেব্রুয়ারি-মার্চের ব্যাপক বোমা হামলা কি সত্যি সেই লক্ষ্য অর্জনে সাহায্য করছে? দশকের পর দশক যুদ্ধ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিপর্যয়, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, কঠোর শাসন ও ব্যক্তি স্বাধীনতার অভাবে ইরানের মানুষ একটি স্বাভাবিক ও শান্ত জীবন চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সামরিক হামলা কি সেই পরিবর্তনের সূচনা, নাকি এটি শুধুই একটি প্রতারণামূলক আশা? বর্তমান ইরানি জনগণ দেশে ও প্রবাসে গভীরভাবে বিভক্ত। অনেকেই শুধু বোমা হামলায় ক্ষুব্ধ নন, বরং ট্রাম্প প্রশাসনের অহংকারী ও আক্রমণাত্মক ভাষার প্রতিও ক্ষুব্ধ, বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের কারণে। ইরানের জনগণের ৩টি প্রধান গোষ্ঠী। ১. কট্টর শাসকপন্থী, প্রায় ৩০%। সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনী, ধর্মীয় নেতৃত্ব এবং নিম্ন আয়ের রক্ষণশীল জনগণ। ২. যুব ও শিক্ষিত পরিবর্তনপন্থী, প্রায় ৪০%। ১৮ থেকে ৩৫ বছরের এই জনগোষ্ঠী পশ্চিমা ধাঁচের স্বাধীনতা ও সংস্কার চায়। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কিন্তু অনেকেই নিহত, আহত বা কারাবন্দী হয়েছে। ৩. স্থিতিশীলতা প্রাধান্য দেওয়া জনগণ, প্রায় ৩০%। মধ্যবয়সী ও বয়স্ক মানুষ, যারা পরিবার ও অর্থনৈতিক নিরাপত্তাকে প্রাধান্য দেয়। তারা পরিবর্তন চায়, কিন্তু হিংসার মাধ্যমে নয়। যুক্তরাষ্ট্রের প্রশ্ন, কেন ইরানিরা বিদ্রোহ করছে না? উত্তর: শক্তিশালী নিরাপত্তা বাহিনী, নেতৃত্বের অভাব, নিরস্ত্র জনগণ, বিদেশি হস্তক্ষেপের প্রতি অবিশ্বাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত উত্তর: আমরা সমর্পণ করি না, কারণ আমরা ইরানিয়ান। সম্ভাব্য বিকল্প হিসেবে রেজা পাহলাভির নাম আসে, কিন্তু তার অভিজ্ঞতার অভাব, পুরনো গাছতন্ত্রের ধারণা, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা, এসব কারণে তার গ্রহণযোগ্যতা সীমিত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমালোচনা, বাস্তবতা না বোঝা, অতিরিক্ত সামরিক নির্ভরতা, বারবার লক্ষ্য পরিবর্তন। তার প্রশাসনের ভাষা অনেক সময় সিনেমার ভিলেনদের মতোও শোনাতে পারে বলে মন্তব্য করা হয়েছে। যুক্তরাষ্ট্র অতীতে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে সামরিক শক্তি প্রয়োগ করেও স্থায়ী প্রান্তি আনতে পারেনি। শুধু যুদ্ধ জেতা যথেষ্ট নয়, মানুষের মন জয় করাও জরুরি। শেষ কথা,
ইরানের মানুষ আজ একটি কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে স্বৈরাচার, অন্যদিকে বিদেশি আগ্রাসন। সম্ভবত পরিবর্তন আসবে, কিন্তু বাইরের শক্তির মাধ্যমে নয়, ভেতরের শক্তি থেকেই। শেষ প্রার্থনা, ইরানের মানুষ যেন একদিন বলতে পারে, আগামী 100 বছর হোক আগের সব বছরের চেয়ে ভালো।